শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারিতে আইজিপিকে চিফ প্রসিকিউটরের চিঠি, আরও 4 পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। শেখ হাসিনা তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে। ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো প্রসঙ্গে নিজের বক্তব্যের জন্য রিজভীর দুঃখ প্রকাশ। সুষ্ঠু নির্বাচনের জন্য সময় দিতে হবে, রংপুরে মির্জা ফখরুল। COP29-এ কাল বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। জলবায়ু পরিবর্তনের ফলে বছরে $120 কোটি ক্ষতি বাংলাদেশের। আমরা ইনভেস্ট করছি প্রায় $3 বিলিয়ন, তো আমার ক্ষতির শিকার হচ্ছি $11-12 বিলিয়ন। সেটা নিয়ে আমাদের দাবি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইন্টারপোলের সহযোগিতায় ভারতে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পুলিশকে অনুরোধ করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর আগে হত্যা ও গণহত্যার মামলায় তাকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়ে এই অনুরোধ জানান চিফ প্রসিকিউটর। এছাড়া যাত্রাবাড়ি এলাকার গণহত্যা, লাশ গুম ও আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 5 আগস্ট তিনি দেশ থেকে চলে যাওয়ার পর শহীদদের স্বজনরা অভিযোগ দাখিল করতে থাকেন তদন্ত সংস্থায়। এরপর প্রক্রিয়া শেষে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আদেশ দেন পলাতকদের গ্রেফতার করে 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার। এরই ধারাবাহিকতায় রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করার জন্য 10 নভেম্বর চিঠি দেন ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর। পলাতক আছেন, দেশের বাইরে আছেন শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। কোনো আসামিকে ধরিয়ে দেওয়ার আবেদন পেলে অভিযুক্তের অপরাধ বিষয়ক যাবতীয় তথ্য, মামলার কপি সহ বিভিন্ন বিষয়ে যাচাই করে সিদ্ধান্ত নেয় ইন্টারপোল। সেক্ষেত্রে ব্যক্তির দণ্ডপ্রাপ্ত হওয়া বা না হওয়া মুখ্য নয়। তাজুল ইসলাম জানান, ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে গণহত্যা, লাশ গুম, আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছিলাম। জুলাই আগস্টের গণহত্যার অ্যাট্রোসিটির সাথে, নিষ্ঠুরতার সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ ছাড় পাবেন না, কিন্তু কোনো নির্দোষ অফিসার যাদের সম্পৃক্ততা তদন্তে সঠিকভাবে না পাওয়া যাবে তাদেরকে আমরা কোনোভাবেই এই আদালতে বিচারের মুখোমুখি করব না। এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। তৎকালীন 9 র্যাব কর্মকর্তাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন 2011 সালে র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন। এ সময় র্যাবকে সন্ত্রাসী বাহিনী আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিও তোলেন এই ভুক্তভোগী। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন লিমন হোসেন। বলেন, র্যাব তাকে অকারণে গুলি করেছিল, যার ফলে তিনি পা হারান। এরপর তার বিরুদ্ধে অস্ত্র এবং সরকারি আইনে বাধা সংক্রান্ত 2টি মামলা করে র্যাব। তার চিকিৎসা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এরপর তারা র্যাবের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করলে তার পরিবারকে নানাভাবে হুমকি এবং হেনস্থার শিকার হতে হয়। তখন সবার বিরুদ্ধে মামলা করতে পারেননি তিনি। তাই এখন তৎকালীন র্যাব 8-এর প্রধান মেজর রাশেদ, তারেক আহমেদ সিদ্দিকী, জিয়াউল আহসান সহ 9 কর্মকর্তাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে নতুনভাবে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি। অপরাধ করলে অপরাধের শাস্তি পেতে হয়, তাই আমার
যত বড় বাহিনী হোক না কেন, প্রত্যেকটা বাহিনী অপরাধ করলে অপরাধের শাস্তি পেতে হয়। তাই আমার মামলাটার ন্যায় বিচার করে দ্রুত বিচার প্রতিষ্ঠিত করতে পারলে বাংলাদেশে একটা নজির স্থাপন হবে। এই ট্রাইব্যুনালের উপর একটা আস্থা আছে, এই কারণেই আমি এখানে অভিযোগটা দাখিল করছি যে ইনশাল্লাহ আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন। সেখানে রয়েছেন আমার সহকর্মী মাহফুজ মিশু। COP29 সম্মেলনের বিস্তারিত তথ্য তিনি জানাবেন আমাদের। মিশু, সম্মেলনে আজ প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়ার কথা ছিল, এটি কি কারণে পেছালো এবং এবারের সম্মেলনে বাংলাদেশের লক্ষ্য কি সে ব্যাপারে আমাদেরকে জানাবেন বিস্তারিত। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকে বক্তৃতা দেওয়ার আসলে কথা ছিল না, সেটি একটি ভুল বশতে এই যোগাযোগটি হয়েছিল। ওনার শিডিউল হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে 28তম রাষ্ট্র হিসেবে কথা বলবেন এবং সেখানে প্রথমেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যারা আছেন তারা কথা বলছেন, অর্থাৎ যারা রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, তারপরে কথা বলবেন বিভিন্ন দেশের যারা ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি আছেন এবং তারপরে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। সেই হিসেব অনুযায়ী আগামীকাল দুপুর নাগাদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারেরও প্রধান বটে, তিনি কথা বলবেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেই বক্তব্য আজকে না রাখলেও সকাল থেকে কিন্তু তিনি অজস্র বৈঠক এর মধ্যে সম্পন্ন করেছেন। তার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রেসিডেন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট সহ আইসিসির ফিফার প্রেসিডেন্টের সঙ্গে তিনি এর মধ্যে বৈঠক সেরেছেন, তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক সেরেছেন। ফলে একটা ব্যস্ত সময় তিনি পার করছেন। বাংলাদেশের এবারের মূল এজেন্ডা সেটি হচ্ছে বাংলাদেশ বলছে ক্ষতিগ্রস্ত যে দেশগুলো, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে চূড়ান্ত এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে বাংলাদেশ, এবং এরকম যে দেশগুলো যারা ক্লাইমেট ভালনারেবল ফোরামের সদস্য কিংবা গ্লোবাল সাউথের সদস্য, সেই দেশগুলোর ক্ষতির যে মাত্রা এবং সেই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বড় দেশগুলোর যে অনীহা, সেইটার বিষয়ে মূলত বাংলাদেশ এবার দাবি জানাবে এবং তারা একটা সুস্পষ্ট ঘোষণা চাইবে এই COP29 এর পরে, যে এতদিন ধরে প্রতিশ্রুত যে $100 বিলিয়ন, যেটি এখন থেকে $1 ট্রিলিয়ন দাঁড়িয়েছে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতির প্রমাণ, সেই টাকাটি কিভাবে কোন ফর্মে কবে থেকে দেওয়া হবে। যদি বাংলাদেশ হিসেবে করি তাহলে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ কিন্তু বছরে প্রায় $12 বিলিয়ন ক্ষতির শিকার হয় এবং সব মিলিয়ে বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে যে অর্থ সহায়তা বা যে ক্ষতিপূরণ পায় সেটি মাত্র $3 বিলিয়ন মতো। তার মানে 75% টাকায় পাওয়া যাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের মতো দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব, যেটি আবার জুলাই আগস্টে দেখা গেল বিভিন্ন জেলায় বন্যা, যেসব জেলায় কখনোই বন্যা হয় না, কুমিল্লা, নোয়াখালী, এরকম নানামুখী প্রভাব, অতি খরা, অতি বৃষ্টি, কম শীত, কখনো বেশি শীত, সেই প্রভাবগুলো বাংলাদেশ কিভাবে। মিশু জানাচ্ছিলেন আপনি নানা জলবায়ুর হুমকির ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে আগামীকাল বুধবার বক্তব্য রাখবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি কিভাবে এড়ানো যায় তা নিয়ে আলোচনার জন্য বিশ্ব নেতারা আজারবাইজানের রাজধানীতে জড়ো হয়েছে। সেখানে অনুষ্ঠিত হচ্ছে এবারের জলবায়ু সম্মেলন COP29। এ সময় সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব নেতাদের সাথে বৈঠক করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সাথে সাক্ষাৎ করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এছাড়া লিখটেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং বসনিয়া ও হার্জেগোভিনিয়ার প্রেসিডেন্টের সাথে তিনি সাক্ষাৎ করেন। প্রতি বছর জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের $12 বিলিয়ন ক্ষতি হলেও সহায়তা মেলে মাত্র $3 বিলিয়ন, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বড় ধরনের হুমকির মুখে বাংলাদেশ। বিশ্বের যেসব দেশ জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম, জানান তিনি। বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে হওয়া ক্ষতির 1/4 দেয়া হচ্ছে না। কেবল আশ্বাস নয়, বাংলাদেশের মতো দেশগুলোর ক্ষতিপূরণের সুনির্দিষ্ট ঘোষণা দিতেই হবে, জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তারা যে এই ক্ষতির শিকার হচ্ছে সেই ক্ষতিকে জন্য একটা কম্পেনসেশন হয়, এটার জন্য একটা ফিনান্সিংটা হয়, সেটা নিয়ে আমাদের দাবি। আমরা ইনভেস্ট করছি প্রায় $3 বিলিয়ন। তো আমার ক্ষতির শিকার হচ্ছি $11-12 বিলিয়ন। তো সেই জায়গায় আমার $8-8.5 বিলিয়ন মতো একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো এই টাকাটা আসবে কোথা থেকে?
GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান আর কাকরাইল মসজিদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মাওলানা জুবায়েরপন্থীরা, নতুবা 24 ঘন্টার নোটিশে ঢাকা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ। সকালে প্রেস ক্লাবে তাবলিগ ও ইজতেমা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ওলামা মাশায়েখ বাংলাদেশ। সেই সময় বক্তারা বলেন, কাকরাইল মসজিদে তারা শান্তিপূর্ণ অবস্থান চান, তারা কোনো সংঘাত চান না, তবে কোনো রকম উস্কানি দেয়া হলে সেই পরিস্থিতির দায় সাদপন্থীদের নিতে হবে। এক প্রশ্নের জবাবে বক্তারা বলেন, সাদপন্থীদের সাথে তারা আলোচনায় বসতে রাজি। এর আগে মাওলানা সাদ কান্দলফিকে তার পূর্বের বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। বক্তাদের দাবি, সাদপন্থীরা সংঘাত সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে, তবে জুবায়েরপন্থীরা সব সংঘাত মোকাবেলা করতে প্রস্তুত। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী মতলববাজদের কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার মাঠ সহ সব সময়ের জন্যই উলামা বিদ্বেষী সাদপন্থী মুক্ত রাখতে হবে। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি এমন বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যথাযথ সংস্কারের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব না। এই জন্যই বলছি, শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। সকালে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর ঘটনার প্রতিক্রিয়ায় এমন বক্তব্য দিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান। বক্তব্যের কয়েক ঘন্টা না পেরোতেই নিজের বক্তব্য প্রত্যাহার করেন তিনি। একই সাথে দুঃখ প্রকাশ করেন রিজভী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, তিনি ভেবেছিলেন বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি ঝোলানো, সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল গণভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে রিজভী বলেন, বিএনপির সাথে যুক্ত থাকায় পদোন্নতি পাননি অনেক ডাক্তার। যারা সচিব স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তাদের দেশ বদলে কোনো অবদান নেই, করেন সেই মন্তব্য। অত্যন্ত ভালো ডাক্তার, লেখাপড়ায় অত্যন্ত ভালো, অধিকাংশই পোস্ট গ্র্যাজুয়েশন করা। কিন্তু শেখ হাসিনা দেশের মধ্যে সংকীর্ণতা এবং বিভাজন এত বেশি তৈরি করেছিলেন। কেউ যদি ছাত্রদল করে অথবা ছাত্র জীবনে যদি কেউ ছাত্রদল নাও করে, কারো বাবা এলাকার বিএনপির সভাপতি, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, এই কারণে তাকে পদোন্নতি দেওয়া হয়নি। প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী টেক ব্যাক বাংলাদেশ নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকে অংশ নেন। বলেন, যথাযথ সংস্কারের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। সংস্কারের নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে জাতীয় ঐক্যমতের ব্যাপার আছে এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সংস্কারের সাথে জড়িত যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জনগণের সমর্থনে আপনি সংস্কার করবেন। বিএনপির শীর্ষ নেতা জানান, অন্তর্বর্তী সরকার সংস্কার ও আওয়ামী লীগ কেন্দ্রিক সব সমালোচনাকে পাশে রেখে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের দিকেই মনোযোগ বিএনপির। এটা বিএনপির একা সংস্কারের বিষয় না, এটা সমস্ত জাতির ঐক্যমত্য একটি চিন্তার প্রতিফলন। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, তবে সংস্কার কাজে তাদের প্রতি সহনশীলতা দেখানো প্রয়োজন, এই আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লালমনিরহাটের আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। বলেন, আওয়ামী ফ্যাসিবাদী কোনো উপদেষ্টাকে বাংলার জনগণ মেনে নেবে না। সংস্কার কমিশনগুলোকে দ্রুত কাজ শেষ করে নির্বাচন দেওয়ার তাগিদ দেন মির্জা ফখরুল। 15 বছরের জঞ্জাল 3 মাসে শেষ হবে না, সেটিও উল্লেখ করেন তিনি। বলেন, সব সমস্যা নিয়ে রাজপথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি তাবিত আউয়াল সহ অনেক উপস্থিত ছিলেন। এই সরকারকে আমি বলছি আগেই, তাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না। তাই করে তারা অন্তত
একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন, আমরা যেটাকে বলি একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করবার একটা ভিত্তি তৈরি করতে পারেন। সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য সংবিধান, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছিল সংবিধান সংস্কার শীর্ষক সেমিনার। সেই অনুষ্ঠানে তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর বিপ্লব পরস্পর বিরোধী নয়। সংঘাতের রাজনীতিতে বাংলাদেশের উন্নতি হবে না করেন সেই মন্তব্য। সেমিনারে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ক্ষমতার এমন ভারসাম্য তৈরি করতে হবে যাতে কেউ জনগণকে ছাপিয়ে যেতে না পারে, সেই সাথে কার্যকর করতে হবে সংসদকেও। সাকি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন বিধান চালু করা উচিত। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ৩ মাসের মধ্যে ঐক্যে ফাটল দেখা যাচ্ছে, এরই মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসতে পারে। রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর রহমান পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় পার্কের ভেতর থাকা ভাসমান দোকান সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বেলা ১১টায় শুরু হয় অভিযান। ব্যবসায়ীরা জানান, টাকার বিনিময়ে এসব ভাসমান দোকান চালানো হতো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এসব দোকান মূল সড়ক থেকে সরিয়ে দিলে তারা পার্কের ভেতরে অবস্থান নেয়। এর ফলেই অভিযান ব্যর্থ হয়। সড়কে বিশৃঙ্খল পরিস্থিতির অবসান হয় না, তাই এই অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে গুলিস্তানের সড়ক দখলমুক্ত করতে ভাসমান দোকান অপসারণ করা হবে, এমনটাও জানান তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানে কেরানীগঞ্জে পূর্ণাঙ্গ ক্যাম্পাস করার প্রকল্প পাশ করা হয়েছে। মেগা প্রজেক্ট হবে, এমনটাই জানান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। মঙ্গলবার সকালে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এতে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এছাড়া প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে নতুন প্রকল্প পরিচালক দেওয়া হবে, জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আমাদের যে 3 দফা দাবি ছিল, তার মধ্যে প্রথম যে দাবিটা ছিল যে আগের যে দুর্নীতিগ্রস্ত যে পিডি, এই পিডিকে বরখাস্ত করতে হবে, সেটা তারা মেনে নিয়েছেন এবং আজকের মধ্যে পিডিকে বরখাস্তর জন্য আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউসিসি বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবে এবং নতুন পিডি হিসেবে অবসরপ্রাপ্ত আর্মিকে নিয়োগ হবে।